বাচ্চাবেলায় আমরা আনন্দের বশে অনেক এমন কাজ করি যাতে বাড়ির বড়দের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আবার এমনই ছেলেমানুষি কাজ করতে গিয়ে অনেক ঘটনার পুনরাবৃত্তি ঘটে। তেমনই আমাদের আজকের গল্পটা। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আপনার জন্য আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাদা। একঘেয়ে গ্রাম্য জীবনের মধ্যে হঠাৎ শোনা গেল আমাদের পাশের বাড়ির শ্যামাকান্ত চক্রবর্তীর বিয়ে। শ্যামাকান্ত চক্রবর্তী আমার কাকা হন, অবশ্যই গ্রাম সম্পর্কে। শ্যামা কাকার বয়স কত তা জানি নে, কিন্তু তিনি নাকি কলেজে পড়েন কলকাতায় না কোথায়। গ্রামে আসেন মাঝে মাঝে, দেখতে পাই। বিয়ে হচ্ছে আমাদের গ্রামের কাছে নসরাপুরে। নসরাপুর গ্রামের বীরেশ্বর ভট্টাচার্যের মেয়ে। বীরেশ্বর ভট্টাচার্যকে দেখেছি, বুড়ো মানুষ, ওই গ্রামেরই পাঠশালার পণ্ডিত। আমাদের গাঁয়ে এসেছিলেন বার কয়েক। বিয়ে হবে সামনের সোমবারে। হই পড়ে গেল পাড়ার ছেলেদের মধ্যে। আমাদের দল ঠিক করলে একটা উৎসব করতে হবে এই বিয়ের দিনে। আমার উৎসাহটা সবচেয়ে বেশি। আমি ভেবেচিন্তে দক্ষিণ মাঠের বিলের ধার থেকে কতকগুলো পাকাঠি নিয়ে এলাম এবং পথের ধারের প্রত্যেক গাছে একগোছা করে পাকাঠি নোনার ডালের ছোটা দিয়ে বাঁধলাম। হরি জ্যাঠামশাই দেখে বললেন, ও কি হচ্ছে? বড় বড় মোটা কাঁচের পরকলা বসানো চশমার ভেতর দিয়ে দেখি হরি জ্যাঠামশাই আমার দিকে কটমট করে তাকাচ্ছেন। ভয়ে ভয়ে গাছ থেকে নেমে পড়লাম। ওই কি? বাজিয়ে আলো করব শ্যামকাকার বিয়েতে, তাই পাকাটি বাঁধছি। যত ছেলে মানুষই, ওই একটা সরু পাকাটি জেলে আলো হবে? কতক্ষণ জ্বলবে ওটা? যতক্ষণ হয়। ছাই হবে? বুদ্ধি কত, ও কখনো জ্বলে? হরি জ্যাঠামশাই চলে গেলেন। আমার রাগ হলো মনে মনে। উনি সব জানেন কি না? পাকাটি জ্বলবে না তো কি জ্বলবে? ক্রমে বিয়ের দিন এসে পড়ল। যেদিন বিয়ের বর রওনা হয়ে চলে গেল, সেদিন পাখাটি জ্বালতে সঙ্গী সতু ও হিরু বারণ করলে। আজ জেলে কি হবে? যেদিন বর আসবে বউ নিয়ে, সেদিন জেলে দিবি, দেখাবে ভালো। বিয়ের বরযাত্রী গেল গাঁ শুদ্ধ ঝেঁটিয়ে, কিন্তু আমার যে এত উৎসাহ, আমারই যাওয়া হলো না। কেন যে যাওয়া হলো না কি জানি। বাবা গেলেন, অথচ আমায় নিয়ে গেলেন না। তার জন্য কোনো কান্নাকাটি করলাম না। খাওয়ার ওপর আমার বিশেষ কোনো লোভ নেই। খেয়ে আমি সহ্য করতে পারি নে, পেটের অসুখ হয়। এই জন্যেই বোধ হয় বাবা আমায় নিয়ে গেলেন না, কে জানে। মঙ্গলবারে সন্ধ্যার আগে বরবউ আসবে। বরযাত্রীরা ফিরে এসে বললে, আমি ঠিক করলাম যেমন ওরা আসবে অমনি যে পথে আসবে ওরা, সে পথের দুধারে গাছে যত পাকাটি বেঁধেছি সবগুলো জ্বালবো। কেবল ঘর বার করছি, একে ওকে কেবল জিজ্ঞেস করছি কখন বর আসবে। বেলা যায় যায়, এমন সময় নীলু এসে বললে, ওরে শিগগির চল, বউ আসছে। আমি বললাম, কে বললে? নীলু আমার হাত ধরে নিয়ে এগিয়ে চলল। গোয়ালাপাড়ার মোড়ে গিয়ে বাজনার শব্দ শুনতে পাওয়া গেল যথেষ্ট। বললাম, কত দূর রে? তা বুনোপাড়ার কাছে হবে, অনেক দূর এখনো। দেখতে দেখতে শ্যামকাকার ঘোড়ার গাড়ি কাছে এসে গেল। আমরা ঘোড়ার গাড়ি বেশি দেখিনি। দু একখানা কালভদ্রে শহর থেকে এ গ্রামে ঢোকে, তাও আমাদের জীবনে সব শুদ্ধ মিলে বার দুই দেখেছি মাত্র। ছেলের দল কররব করে উঠল, ওই রে ঘোড়ার গাড়ি। সঙ্গে সঙ্গে বড় বউ শুদ্ধ গাড়ি কাছে এসে পড়ল। এইবার কিন্তু বাঁধল মুশকিল। পাকা রাস্তা ছেড়ে খানিকটা রাস্তা গেলে তবে আমাদের গ্রাম। শ্রাবণ মাসের শেষ, বেজায় কাদা হয়েছে কাঁচা রাস্তায়। বিশেষ করে একটা জায়গায় হাবর কাদা, সেটার নাম সাঁড়াতলার দ। গাড়ি সেখানে এসে সেই হাবরে পড়ে পুঁতে গেল। মোষের গাড়ি যে কাদায় পড়লে ওঠে না, শহুরে ঘোড়ার সাধ্যি কি সে হাবর থেকে গাড়ি ওঠায়? ননি বললে, রাম কাদা থেকে বাছাধনের আর উঠতে হবে না,
ও রোগা ঘেনা ঘোড়ার কম্বো এই হাবড় ঠেলে ওঠা। তখন সবাই মিলে চাকা ঠেলতে লাগলাম। গাড়ি চলে এলো শ্যাম কাকাদের বাড়ি। শ্যাম কাকার মা বউ বরণ করে ঘরে তুললেন। তখনও সন্ধ্যা হয়নি। বর্ষাকাল, রোদ আছে কি নেই বোঝা যায় না। যদিও 3-4 দিন বৃষ্টি হয়নি। আমাদের আকর্ষণের বস্তু হয়ে দাঁড়িয়েছে ঘোড়ার গাড়িখানা। সেখানা বকুলতলায় দাঁড়িয়ে, তার চারপাশ ঘিরে গ্রামের যত ছেলেপুলে। গারোয়ান বলছে, যদি আমরা সারাতলার দয়ের হাবড় পর্যন্ত গিয়ে চাকা ঠেলে গাড়ি উঠিয়ে দিতে রাজি হই, তবে সে আমাদের গাড়িতে চড়তে দেবে পাকা রাস্তা পর্যন্ত। আমরা সবাই হৈ হৈ করে গাড়িতে উঠলাম। কতক গাড়ির ছাদে, কতক পিছনে, কতক ভিতরে। সারাতলার দয়ের কাদা থেকে সবাই মিলে ঠেলে গাড়ি উঠিয়ে দিলাম। তার বদলে পাকা রাস্তা পর্যন্ত আমাদের গাড়িতে চড়িয়ে নিয়ে গেল। কি মজা! আমরা যখন পাকা রাস্তায়, তখন সন্ধ্যা হয়ে অন্ধকার নামলো। ননি বললে, গা ধোবো কোথায়? সব্য অঙ্গে কাদা। আমাকে বললে, তুই মশাল জ্বালবি নে? চুপ কর, কি ডাকছে? সর্বনাশ, আমার বাবার গলা। সন্ধে হয়ে গিয়েছে, ঘুটঘুটি অন্ধকার। বাবা আমায় খুঁজতে বেরিয়েছেন। তিনিই ডাকাডাকি করছেন। সন্ধ্যের সময় বাড়ি ফিরিনি, বাবা ডাকতে বেরিয়েছেন। ননি বললে, আলো দিবি নে গাছে গাছে? আর আলো, আমার মুখ শুকিয়ে গিয়েছে। বাবা কাছে এসে পড়েছে ডাকতে ডাকতে। আমি উত্তর দিলাম, যাই। এই সন্ধেবেলা সারা গায়ে কাদা মেখে আমি ভূত হয়ে আছি। আপদমস্তক কাদা। চালক গারোয়ান একটুখানি গাড়িতে চড়াবার লোভ দেখিয়ে কাজ গুছিয়ে চলে গিয়েছে। এখন আমায় ঠেকায় গিয়ে। বাবা এসে আমার কান ধরলেন, বললেন, হতবাকা বাঁদর, পড়া নেই শোনা নেই, এত রাত পর্যন্ত বাঁদরের দলে মিশে। এ কি, গায়ে এত কাদা কেন? আমি কাঁদো কাঁদো সুরে বললাম, ওই গারোয়ান বললে আমার গাড়িটা একটু ঠেলে দাও, বড্ড কাদা, তাই সবাই মিলে আমি আসতে চাইনি, আমায় ওরা নিয়ে এলো ওই ননি, নিনতে, শশী। বলে স্বাক্ষর প্রমাণের চেষ্টায় সঙ্গীতের দিকে ফিরে চাইতে গিয়ে দেখি জনপ্রাণী সেখানে নেই। কে কোথা দিয়ে সরে পড়েছে এরই মধ্যে। বাবা বললে, তোমার দোষ নেই, তোমাকে সবাই নিয়ে গিয়েছিল, তুমি বুড়ো দামড়া কিছু জানো না, না? ঘোড়ার গাড়িতে না চললে তোমার। কথা শেষ না করেই দুমদার মার, চর ও কিল, বিষম মার, চোখে সর্ষের ফুল। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলাম বাবার আগে আগে। মা বললেন, আচ্ছা, তোমার কি ভীমরতি হয়েছে নাকি? এই ভর সন্ধ্যেবেলায় ছেলেটা অত ভূত নন্দী মারো? ও মা, তা পাড়ার ছেলেদের সঙ্গে না হয় গিয়েছে একটু। আজ একটা আনন্দের দিন ওদের। তোমার মতো বুড়ো তো ওরা নয়। ছি ছি, নে এদিকে সরে আয়, খুব আমোদ করেছ, এসো। সে রাত্রে পাকাটি জ্বালিয়ে রোশনাই করা আমার দ্বারা আর সম্ভব হয়নি। এর 30 বছর পরের কথা। আমি কলকাতায় চাকরি করি। বর্ষাকাল। মহকুমা স্টেশনে নেমে বাড়ি যাব, এমন সময় শ্যাম কাকার ছেলের সঙ্গে রাস্তায় দেখা হলো। শ্যাম কাকা মারা গিয়েছেন আজ 10-12 বছর। গ্রাম ছেড়ে তার ছেলেরা আজকাল শহরে বাস করে। শ্যাম কাকার বড় ছেলেটি এখানে চাকরি করে। ওর নাম অরুণ। অরুণ বললে, বাড়ি যাচ্ছেন দাদা? দীপ্তির বিয়ে পরশু, আপনাকে আসতে হবে অবশ্যই অবশ্যই। আসুন না একবার আমাদের বাসায়। গেলাম। দীপ্তি 16-17 বছরের সুশ্রী মেয়ে। আমাদের দেখে খুশি হয়ে এগিয়ে এলো। বললাম, কোথায় তোর বিয়ে হচ্ছে রে দীপ্তি? দীপ্তি মুখভঙ্গি করে বললে, আহা হা। তার মানে? তার মানে আপনার মুন্ডু। কথার কি যে ছিরি, হবে না ছিরি? আপনার কথা ছিরি বা কি এমন? বল না কোথায় বিয়ে হচ্ছে। ফের দেখ দীপ্তি, চালাকি যদি করবি বল, কথার উত্তর দে। দীপ্তি আঁচল নাড়তে নাড়তে বললে, আহা, যেন জানেন না আর কি। আমি বিস্ময়ে সুরে বললাম, সেখানে নাকি? সেই? ভালো, খুশি হলাম। খুশি কিসের?
আবার চালাকি করবি দীপা, হোসনি খুশি তুই? ওরকম বললে আমি মরবো আপিংকে, সত্যি বলছি। আচ্ছা যা, আর কিছু বলবো না। এখন একটু চা করে খাওয়াবি না এমনি চলে যাব? খাওয়াচ্ছি। ওমা, ঘোড়ায় জিন দিয়ে যে, এমন তো কখনো দেখিনি। দেখিসনি? দেখলি? নিয়ে আয় চা। খাবেন কিছু? তোর খুশি। একটু পরে চা ও খাবার হাতে দীপ্তি এসে ঢুকে বললে, সোমবারে কিন্তু আসতে হবে। আপনাকে থাকতে বলতাম এখানে, কিন্তু বলবো না, বাড়িতে বড্ড ভিড়, আপনার কষ্ট হবে। সোমবার আসবেন অবশ্যই অবশ্যই। আচ্ছা, কথা দিলেন? নিশ্চয়ই। বরযাত্রী না কনে যাত্রী? দুই। আপনাদের গাঁয়ের যখন বর, তখন বরযাত্রী তো হতেই হবে। কনে যাত্রী কার অনুরোধে? আমার। আচ্ছা আসি। ঠিক আসবেন পরশু? ঠিক ঠিক ঠিক। দীপ্তি থাম ধরে দাঁড়িয়ে রইল যখন আমি চলে এসে রাস্তার উপর উঠেছি। যার সঙ্গে দীপ্তির বিবাহ, সে আমাদের গ্রামেরই ছেলে বটে, কিন্তু তারা পশ্চিম প্রবাসী। দেশের বাড়িতে জাতি ভাইরা থাকে। এই বিবাহ উপলক্ষে বহুকাল পরে ওরা সবাই দেশে এসেছে। বিয়ের পরেই আবার চলে যাবে। গ্রামে আমিও গেলাম অনেক দিন পরে। আমিও গ্রাম ছেড়েছি 10-12 বছর। গ্রামে যেতেই ওদের দল এসে আমায় বরযাত্রী হওয়ার নিমন্ত্রণ করে গেল। বিবাহের দিন এসে পড়ল। বিবাহের লগ্ন সন্ধ্যার অন্ধকারেই। অন্যান্য বরযাত্রী কতক নৌকাতে, কতক গরুর গাড়িতে রওনা হয়ে কনের বাড়ি চলে গেল। শহর থেকে একখানা ঘোড়ার গাড়ি এসেছে। সেখানাতে বর, বরকর্তা, পুরুত ও আমি যাব এই স্থির হয়েছে। বর বললে, নিতাই দা, চা খেয়ে নাও, আর বেশি দেরি না হয়। বাবাকে বলো তুমি সব গুছিয়ে নাও। সে ভাবনা তোমার কেন, যা করবার করছি। শোনো একটা কথা, দীপ্তি তোমায় কিছু বলেছিল? না। বিয়ের বিষয়ে? না। দেখা হয়নি আসবার দিন? না। কেন? তাই জিজ্ঞেস করছি। সন্ধ্যের অল্পই দেরি আছে, তখন আমরা ঘোড়ার গাড়িতে গিয়ে উঠলাম। গাড়িও ছেড়ে দিলে। আমাদের পিছনে শাঁখ বাজতে লাগলো, উলু পড়তে লাগলো। গাড়ি গাঁ ছাড়িয়ে খানিক দূরে যেতে না যেতেই অন্ধকার নামলো। সঙ্গে সঙ্গে সাঁড়াতলার দয়ের কাদায় গিয়ে পড়ল গাড়ি। কিছুতেই আর ওঠে না। ঝাড়া 15 মিনিট বৃথা চেষ্টার পর গাড়োয়ান বললে, বাবু একটু নামতে হবে। খালি গাড়ি তখন নিয়ে গিয়েছিলাম, এখন বোঝাই গাড়ি যাবে না, আপনারা একটু নামুন। অগত্যা নামা গেল, কিন্তু তখন গাড়ির 4 চাকা যা পুঁতবার পুঁতে গিয়েছে। ঘোড়াটাকে চাবুক মারলে কি হবে, গাড়ি নড়ে না। তখন আমি আর বরকর্তা দুজনে সেই কাদায় নেমে চাকা ঠেলি। কোনো লোক নেই। বরকে বা পুরুতমশাইকে অনুরোধ করা যায় না চাকা ঠেলতে। আমরা দুজন ছাড়া ঠেলবে কে? দীপ্তির বিয়ের সুলগ্ন উত্তীর্ণ না হয়ে যায়, তার বিয়েতে কোনো বিঘ্ন না ঘটে, প্রাণপণে ঠেলতে লাগলুম সেই চাকা। সেই সাঁড়াতলার হাওরের মধ্যে আপদমস্তক কাদায় মাখামাখি হলো। বরকর্তা বুড়ো মানুষ, তাকে আমি বেশি ঠেলতে দিলাম না, নিজেই ঠেলে কাদা পার করে তুললুম। বর বললে, এ তোমার এ কি চেহারা হলো, কাদায় যে। আমি বললাম, তোমরা যাও, আমি যাচ্ছি নে। সবাই বলে উঠলে, সে কি হয় নাকি? আচ্ছা এগোন আপনারা, পিছনে আসছি, জামা কাপড় ছেড়ে আসি। গাড়ি চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম সেদিকে চেয়ে। আর আমি যাব না। দীপ্তির বিয়ে শুভলগ্ন হোক, বাধাশূন্য হোক। হঠাৎ আমার মনে পড়ল একদিনের কথা। দীপ্তির বাবা বিয়ে করে যেদিন ওর মাকে নিয়ে ফিরছিলেন, 30 বছর আগের ঠিক এমনই এক অন্ধকার সন্ধ্যায়। সেই শ্রাবণ মাস, সাঁড়াতলা দয়ের কাদা ঠেলে গাড়ি উঠেছিলাম কাদায় মাখামাখি হয়ে। বাবার কাছে মারও খেয়েছিলাম। আজ আবার তাদেরই মেয়ের বিয়েতে সেই রকম গাড়ি ঠেলছি। গাড়িও যাচ্ছে শহরের দিকেই, তাদেরই মেয়ে দীপ্তি। হয়তো সে আজ খুব রাগ করবে, আমি না। জীবনে কি আশ্চর্য ঘটনাই সব ঘটে।